নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা গল্প জুহু বিচের সেই মেয়েটা। তাহলে শুরু করি। গল্পের নাম জুহু বিচের সেই মেয়েটা। জুহু বিচের বাদামি বালি মারিয়ে মারিয়ে হেঁটে যাচ্ছিলেন অবনীশ। পৃথিবীর এই লংগেস্ট বিচ অর্থাৎ দীর্ঘতম বেলাভূমি 4-5 মাইল দূরে ভারসোবা পর্যন্ত চলে গেছে। কোথাও একটু না থেমে অবনীশ সোজা ভারসোবা পর্যন্তই যাবেন। সেখানে আধ ঘন্টা জিরিয়ে আবার বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসবেন। অবনীশ কলকাতার একটা বিরাট পাবলিক লিমিটেড কোম্পানির ফিন্যান্স ডিরেক্টর। তার বয়স 50-এর কাছাকাছি। শরীরে 1 গ্রাম বাজে চর্বি নেই। টান টান সমুন্নত চেহারা, নাক মুখ ধারালো, গায়ের রং টকটকে। জুলপি এবং ঘাড়ের কাছে কয়েকটা চুলকে রূপোর তার করে দেওয়া ছাড়া সময় তার ওপর আর কোনো আঁচড় টানতে পারেনি। হঠাৎ দেখলে তাকে যুবক বলে মনে হতে পারে। অবনীশ অবিবাহিত। তিনি সিগারেট খান না, মদ টদ স্পর্শ করেন না। 50 কি 60 বছর আগের ন্যায় নীতি ব্যক্তিগত জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেন। সেদিক থেকে তাকে পুরনো আমলের চরিত্রবান মানুষ বলা যেতে পারে। কোম্পানির নানা দরকারে অবনীশকে প্রায় ফি মাসেই বম্বে আসতে হয়। বম্বে এসে তিনি আর কোথাও ওঠেন না। জুহুতে তার একটি প্রিয় হোটেল আছে। এয়ারপোর্ট থেকে সোজা সেখানে চলে আসেন। তার কাজকর্ম কিন্তু সবই এখান থেকে 15-16 মাইল দূরে প্রপার বম্বে সিটিতে। তবু যে তিনি এত দূরে জুহুতে এসে থাকেন তার একমাত্র কারণ এখানকার বীচ। বাদামি বালির এই আশ্চর্য সুন্দর বেলাভূমি দুরন্ত আকর্ষণ তাকে জুহুতে টেনে আনে। যে কদিন অবনীশ এখানে থাকেন সূর্যোদয় হবার আগেই বিচে চলে আসেন। খানিকক্ষণ বেরিয়ে টেরিয়ে হোটেলে ফিরে যান। তারপর স্নান টান এবং ব্রেকফাস্ট করে সোজা প্রপার বোম্বেতে। সারাদিন নানা রকম কাজ আর অ্যাপয়েন্টমেন্ট চুকিয়ে সন্ধ্যের আগে হোটেলে ফিরেই আবার বিচ। খুব জোরেও না আবার আস্তেও না, মাঝারি গতিতে হেঁটে যাচ্ছিলেন অবনীশ। বিচটার একদিকে আরব সাগর, আর একদিকে অগুন্তি নারকেল গাছ কোস্ট লাইন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে বিরাট বিরাট এক একটা হোটেল, হলিডে ইন, কিংস, হরাইজন, সান অ্যান্ড স্যান্ড ইত্যাদি ইত্যাদি। আর বিচের ওপর সারি সারি ইডলি দোসা, ভেলপুরি, নারিয়েল পানি, আইসক্রিম এবং অজস্র রকমের ভাজিয়া ভুজিয়ার স্টল। আরব সাগরে এখন সন্ধে নামতে শুরু করেছে। সন্ধে নামলেও অন্ধকার গাঢ় হয়নি। দিনের আলোর শেষ আভাটুকু এখনও আকাশে এবং সমুদ্রে আবছাভাবে লেগে রয়েছে। সামনের দিকে তাকালে মনে হয় আরব সাগর যেন সারা গায়ে একটা উলঙ্গ বাহার শাড়ি জড়িয়ে রয়েছে। বিচে এখন প্রচুর ভিড়। সমুদ্র তীরের বাতাস থেকে টাটকা ওজন ফুসফুসে টেনে নেবার জন্য হাজার হাজার মানুষ এখানে চলে এসেছে। আর আছে স্প্যানিশ, চেক, স্ক্যান্ডিনেভিয়ান, আমেরিকান এবং ফার ইস্ট, মিডল ইস্টের অগুন্তি বিদেশি ট্যুরিস্ট। ভিড় পেছনে ফেলে বড় বড় হোটেলগুলো ডাইনে রেখে অবনীশ ফাঁক মতো একটা জায়গায় এসে পড়লেন। কিছুটা অন্যমনস্কের মতোই তিনি হাঁটছিলেন। হঠাৎ মনে হলো পাশ থেকে কেউ যেন ফিসফিসিয়ে উঠল। সমুদ্র থেকে ঝড়ের মতো হাওয়া উঠে এসে এধারের নারকেল বনে ভেঙে পড়ছিল। অবনীশ ভাবলেন ওটা হয়তো বাতাসেরই শব্দ। কিন্তু পরক্ষণেই তার ভুলটা ভাঙল। গলার স্বর এবার আরেকটু স্পষ্ট। প্লিজ একটা কথা শুনবেন। কোনো মেয়ের গলা। একটু চমকই লাগলো অবনীশের। থমকে দাঁড়িয়ে গেলেন তিনি এবং
বাঁ দিকে ঘাড় ফেরাতেই দেখতে পেলেন একটু দূরে 23-24 বছরের একটি যুবতী দাঁড়িয়ে আছে। পেছন দিকের একটা বিরাট 20-22 তলা হোটেল থেকে খানিকটা আলো এখানে এসে পড়েছিল, সেজন্য মেয়েটাকে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। তার গায়ের রং বেশ ফর্সা, মুখ ডিমের মতো লম্বাটে, লালচে চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, চোখ দুটো ঘন পালকে ঘেরা এবং ভাসা ভাসা। তবে স্বাস্থ্য ভালো নয়, বেশ রোগা সে। এই বয়সেই তার শরীর ভেঙে যেতে শুরু করেছে। তাকে দেখলে প্রথমে যে কথাটা মনে পড়ে তা হলো জীবনযুদ্ধ। মেয়েটার পরনে খেলো কাপড়ের স্কার্ট আর ব্লাউজ, ঠোঁটে গালে নখে সস্তা দামের রং, পায়ে আধ পুরনো স্লিপার, গলায় বিডের হাড় ছাড়া সারা গায়ে আর কোনো গয়না টয়না নেই। তাকালেই টের পাওয়া যায় মেয়েটা গোয়াঞ্চি পিদ্রু, অর্থাৎ গোয়ার খ্রিস্টান। তার পা থেকে মাথা পর্যন্ত দ্রুত এক পলক দেখে নিয়ে রুক্ষ গলায় অবনীশ জিজ্ঞেস করলেন, কি চাই? ইংরেজিতেই বললেন তিনি, কেননা মেয়েটা ওই ভাষাতেই কথা বলেছে। মেয়েটা উত্তর দিল না, ঘাড় নিচু করে ভীতভাবে দাঁড়িয়ে থাকল আর স্লিপারের ডগা দিয়ে আস্তে আস্তে বিচের বালি আঁচড়াতে লাগল। গলার স্বর আরও রুক্ষ করে এবার ধমকে উঠলেন অবনীশ, কি হলো, চুপ করে রইলে যে? মেয়েটা চমকে উঠল যেন, তারপর ভয় ভয় বলল, আমার 50টা টাকা চাই। ভুরু কুঁচকে চোখের দৃষ্টি মেয়েটার ওপর স্থির করলেন অবনীশ। আগের স্বরেই বললেন, তোমাকে টাকা দেব কেন? মেয়েটা ভালো ইংরেজি জানে না, তার প্রতিটি কথায় গন্ডা গন্ডা ভুল, তবু সে যা বলতে চায় মোটামুটি বোঝা যাচ্ছিল। মেয়েটা এবার বলল, টাকাটা আমার খুব দরকার। তোমার দরকার বলে আমাকে দিতে হবে? টাকাটা একেবারে খালি হাতে আমি নেব না, তার বদলে আমিও কিছু দিতে পারি। কি দেবে তুমি? মেয়েটা অবনীশের দিকে তাকাতে পারছিল না, নিজের পায়ের কাছে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, একটু আনন্দ। অবনীশ ঝাপসাভাবে কিসের একটা সংকেত পাচ্ছিলেন, বললেন, তার মানে? মেয়েটা বলল, আমার এই শরীরটা রয়েছে, এটা এই পর্যন্ত বলে হঠাৎ থেমে গেল। এতক্ষণে গোটা ব্যাপারটা অবনীশের কাছে পরিষ্কার হয়ে গেছে। তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে ঠান্ডা স্রোতের মতো কিছু একটা নেমে গেল যেন। তিনি শুনেছেন জুহু বিচে অগুন্তি কলগাল বা এই জাতীয় মেয়েরা জীবাণুর মতো ঠিক ঠিক করতে থাকে। তবে বছরে 10 বার করে গত 10 বছরে কম করে 100 বার তিনি এই বিচে এসেছেন, কিন্তু এরকম কোনো মেয়েকে আগে আর তার সামনে এসে দাঁড়াতে দেখেননি। এদের সম্পর্কে অবনীশ যা শুনেছেন তার সঙ্গে এই মেয়েটির প্রায় কিছুই মেলে না। মেয়েটা খুব নম্র আর ভীতু, খুব সম্ভব লাইনে নতুন এসেছে। অবনীশ চাপা গলায় বললেন, আমি তোমাকে পুলিশে হ্যান্ডওভার করব। মেয়েটা শিউরে উঠল যেন, তারপর বলল, আপনাকে বিরক্ত করছি, নিশ্চয়ই আপনি পুলিশ ডাকতে পারেন, কিন্তু সন্ধেবেলার বেড়ানোতে বাধা পড়ায় অবনীশ বিরক্ত হচ্ছিলেন, অসন্তুষ্ট হচ্ছিলেন এবং খুবই রেগে যাচ্ছিলেন। তবু মেয়েটাকে এক ধরনের নোংরা পোকার মতো গা থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। বললেন, কিন্তু কি? মেয়েটি বলল, আমার কথা শুনলে আপনার দয়াই হবে, তখন আর পুলিশে দিতে ইচ্ছে করবে না। কিছুক্ষণ কি ভাবলেন অবনীশ, তারপর বললেন, এই প্রফেশনে কতদিন এসেছ? আজই। ও, আমি তোমার প্রথম শিকার বুঝি? মেয়েটি চুপ করে রইল। হঠাৎ কি হয়ে গেল অবনীশের? এতদিনের নীতিবোধ টোধের কথা আর মনে থাকল না। দারুণ এক কৌতূহল আচমকা তাকে পেয়ে বসল যেন। বললেন,
এসো আমার সঙ্গে, আমি তোমার কথা শুনব। মেয়েটি ভীত সুরে বলল, কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। আপনি কি আমাকে সত্যি সত্যি পুলিশের হাতে দেবেন? সেটা তোমার ওপর নির্ভর করছে। একরকম জোর করেই চরিত্রবান এবং দুর্দান্ত নীতিবাগীশ অবনীশ জুহু বিচের একটা বাজে মেয়েকে নিয়ে সোজা তার 5 স্টার হোটেলে চলে এলেন। রিসেপশনিস্ট থেকে শুরু করে হোটেলের স্টুয়ার্ড বয় বিয়ারা অবনীশের সঙ্গে একটা মেয়েকে দেখে চমকে উঠল। 10 বছর এই হোটেলে তিনি নিয়মিত আসছেন, কিন্তু কোনো দিন তাঁর সঙ্গে কোনো মেয়েকে দেখা যায়নি। সবাই জানে এসব ব্যাপারে তিনি ভয়ানক পিউরিটান। অবনীশ কোনো দিকে তাকালেন না, মেয়েটাকে নিয়ে সোজা লিফট বক্সে ঢুকে পড়লেন। একটু পর 13th ফ্লোরে তার সুইটে। মেয়েটা ভীষণ কাঁপছিল। বোঝা যাচ্ছে এরকম পশ হোটেলে আসার অভ্যেস নেই তার। একটা ডিভান দেখিয়ে অবনীশ বললেন, বসো। ডিভানটা কাচের জানলার ধার ঘেঁষে, তার পাশেই সোফা টোফা সাজানো রয়েছে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়ে ডিভানের ওপর জড়সড় হয়ে বসল, আর অবনীশ তার মুখোমুখি একটা সোফায় বসলেন। এখান থেকে দূরে ঝাপসাভাবে রাতের আরব সাগর দেখা যাচ্ছে, আর জানালার নিচের দিকে তাকালে হোটেলের সুইমিং পুল চোখে পড়বে। অবনীশ সমুদ্র বা সুইমিং পুল কোনো দিকেই তাকালেন না। স্থির নিষ্পলকে মেয়েটাকে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটা বলল, জুনি। তখন তুমি বললে আজই এই প্রফেশনে নেমেছ। হ্যাঁ। এই ডার্টি জঘন্য প্রফেশনে এলে কেন? না এসে উপায় ছিল না। বাজে কথা। যে যে কাজ করে তা যত খারাপই হোক, তার একটা যুক্তি ঠিক খাড়া করে রাখে। মেয়েটা খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু গলায় বলল, আপনার কি ধারণা আমি শখ করে এই নোংরা কাজ বেছে নিয়েছি? মেয়েটার কথার ভেতর কোথাও একটা খোঁচা ছিল। অবনীশের চোখ কুঁচকে গেল। বললেন, এছাড়া অন্য কিছু করা যেত না? হয়তো অনেক কিছুই করা যেত, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। কেন? আমি 2-3 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছি। ওই কোয়ালিফিকেশনে ভদ্র কোনো চাকরি হয় না। অবনীশের মতো অত বড় কোম্পানির একজন ফিন্যান্স ডিরেক্টর এভাবে একটা বাজে টাইপের প্রস্টিটিউটের সঙ্গে এতক্ষণ কথা বলেন না। কিন্তু তার কেমন যেন জেদ চেপে গিয়েছিল। বললেন, কেন তুমি এ লাইনে এলে সেটা আমি জানতে চাই। জুনি এবার বলল, তাতে আপনার কি লাভ? আপনাকে বিরক্ত করেছি, সেজন্য ক্ষমা চাইছি। দয়া করে আমাকে যেতে দিন। যেমন করে হোক কিছু টাকা আমাকে জোগাড় করতেই হবে। এখনও বিচে গিয়ে চেষ্টা করলে ওটা হয়তো পেয়ে যাব। যতক্ষণ না বলছো আমি ছাড়ব না। যদি আমাকে বোঝাতে পারো নিরুপায় হয়েই এ লাইনে এসেছ, টাকাটা আমিই তোমাকে দেব। জুনি দ্বিধান্বিতের মতো একটুক্ষণ বসে থাকল, তারপর বলল, আমার ছেলের ডেথ বেডে, বাঁচবার আশা খুব কম। এদিকে আমার হাতে একটাও পয়সা নেই, তাই ওকে বাঁচাবার শেষ চেষ্টা। বলতে বলতে তার গলা ধরে এলো। অবনীশ জিজ্ঞাসা করলেন, তুমি ম্যারেড? হ্যাঁ। জুনি আস্তে করে মাথা নাড়ল। তোমার হাজব্যান্ড বেঁচে নেই? জানি না। তার মানে? জুনি এবার যা বলল সংক্ষেপে এই রকম। গোয়ার ক্যাপিটাল পাঞ্জিম থেকে 50 মাইল দূরে একটা গ্রামে তাদের বাড়ি। ওখানকারই এক বড়লোকের ছেলে। পাঞ্জিমে তাদের বিরাট সেলের শঙ্খ, কড়ি, টাবো, ট্রোকাস ইত্যাদি ব্যবসা। ফুসলে তাকে বম্বেতে নিয়ে আসে। রেজিস্ট্রি করে বা চার্চে গিয়ে বিয়ে টিয়ে করেনি, তবে স্বামী স্ত্রীর মতো বছর 2 থেকেছে। ফুর্তি টুর্তির পর নেশা ছুটে গেলে ছোকরা তাকে ফেলে পালিয়ে যায়।
জুনির ফেরার উপায় ছিল না, কেননা ততদিনে তার একটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা ঝোপড়পট্টিতে এসে ঠেকেছে জুনি। হাতে 2-4টে যা পয়সা ছিল তাই দিয়ে আর যেটুকু গয়না টয়না ছিল তা বেচে এতদিন চালিয়েছে। এখন আর কিচ্ছু নেই। তার ওপর কদিন ধরে ছেলেটা মৃত্যুশয্যায়। তাই কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত পৃথিবীর সেই আদিম অন্ধকার ব্যবসাতেই নামতে চেয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করল জুনি। অবনীশ বললেন, বানানো গল্প, আমি বিশ্বাস করি না। জুনি বলল, আমি মিথ্যে বলি না। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? প্রমাণ পেতে হলে আমি যে নরকে থাকি সেখানে আপনাকে যেতে হয়। অবনীশ বললেন, নরক টরক বলে আমাকে ঠেকাতে পারবে না, আমি যাব। কোথায় থাকো তুমি? জুনি বলল, কিংস সার্কেল স্টেশনের দিকে যেতে রেল লাইনের গায়ে যে ঝোপড়পট্টি রয়েছে সেখানে। ঠিকানা ঠিক তো? আপনাকে আগেই বলেছি আমি মিথ্যে বলি না। যুধিষ্ঠির বলে একটু থামলেন অবনীশ। তারপর বললেন, তোমার ছেলে তো বললে ডেথ বেডে। হ্যাঁ। জুনি মাথা নাড়ল। তাকে কোথায় রেখেছ? ঝোপড়পট্টিতে এক মাদারি খেলোয়াড় আছে, তার বউয়ের কাছে। বলতে বলতে উঠে দাঁড়ালো জুনি। রাত হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারবো না। 2-3 সেকেন্ড কি ভাবলেন অবনীশ। তারপর উঠতে উঠতে বললেন, একটু দাঁড়াও। বলেই ভেতরের অন্য একটা ঘর থেকে 50টা টাকা এনে জুনিকে দিলেন। টাকাটা যে সত্যি সত্যি পাওয়া যাবে জুনি ভাবেনি। বিমূঢ়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সে। তারপর মাথা নুইয়ে ফিসফিসিয়ে বলল, আপনি টাকাটা দিলেন, বদলে আমারও আপনাকে কিছু দেবার আছে, যদি তাড়াতাড়ি। অবনীশের রক্তের ভেতর দিয়ে জোরালো বিদ্যুৎ বয়ে গেল যেন। তিনি চিৎকার করে উঠলেন, গেট আউট বিচ, গেট আউট। জুনি ভয় পেয়ে প্রায় দৌড়েই ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে অবনীশ আর একবার চেঁচালেন, মনে রেখো, তোমাদের ঝোপড়পট্টিতে আমি যাবই। যদি দেখি মিথ্যে বলেছ, তোমাকে ছাড়ব না। পরদিন সকালে জুহু বিচে অভ্যাস মতো ঘণ্টাখানেক বেরিয়ে ফিরে এলেন অবনীশ। তারপর স্নান টান সেরে ব্রেকফাস্ট যখন শেষ করে এনেছেন সেই সময় টেলিফোন বেজে উঠল। ক্রেডল থেকে ফোনটা তুলে কানে লাগিয়ে হ্যালো বলতেই রিসেপশনের সিন্ধি মেয়েটার গলা ভেসে এলো, স্যার, একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। অবনীশ বললেন, আমার সুইটে পাঠিয়ে দাও। কিন্তু স্যার, লোকটাকে মনে হচ্ছে খুব বাজে টাইপের, শ্যাবিলি ড্রেসড, পাঠাবো কি? এক মুহূর্ত কি চিন্তা করে নিলেন অবনীশ। তারপর বললেন, ঠিক আছে, ওখানেই ওকে অপেক্ষা করতে বলো, আমি আসছি। কিছুক্ষণ পর নিচে আসতেই রিসেপশনিস্ট মেয়েটি লোকটাকে দেখিয়ে দিল। একধারে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল সে। বয়স 60-62 মতো হবে। কালো কুঁজো হতচ্ছাড়া চেহারা, মুখময় কাঁচা পাকা দাড়ি পিনের মতো ফুটে আছে। পরনে তালিমারা পাজামা আর ঢলঢলে জোব্বা, মাথায় পাগড়ি, পায়ে টায়ার কাটা চপ্পল। এরকম চেহারার একটা লোক তার নাম কি করে জানল, কেনই বা তার কাছে এসেছে, অবনীশ ভেবে পেলেন না। কপাল কুঁচকে রুক্ষ গলায় তাকে বললেন, কি চাই? লোকটা আরও খানিকটা কুঁজো হয়ে গেল যেন। 2 হাত জোর করে প্রায় মাটির সঙ্গে মিশে যেতে যেতে বলল, আমি বোস সাহেবের সঙ্গে একটু দেখা করব। আমিই বোস সাহেব, বলো। জুনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। জুনি অর্থাৎ কালকের সেই মেয়েটা। লোকটাকে ভালো করে একবার দেখে নিয়ে অবনীশ জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটা বলল, আমি একজন মাদারি খেলোয়াড়। জুনি যে ঝোপড়পট্টিতে থাকে আমিও সেখানে থাকি।
অবনীশের মনে পড়ল কাল জুনি তাকে এক মাদারি খেলোয়াড়ের কথা বলেছিল। এই তাহলে সে। তিনি জিজ্ঞেস করলেন, জুনি তোমাকে আমার কাছে পাঠিয়েছে কেন? আপনি নাকি বলেছিলেন আমাদের ঝোপড়পট্টিতে যাবেন। হ্যাঁ, বলেছিলাম। মেহেরবানি করে হুজুর যদি আমার সঙ্গে যান। লোকটা ধৃষ্টতায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অবনীশ। একটা থার্ড ক্লাস মাদারি খেলোয়াড় তাকে কিনা তার সঙ্গে বস্তিতে যেতে বলছে। কি উত্তর দেবেন অবনীশ ভেবে পেলেন না। শুধু বললেন, তোমার সঙ্গে ঝোপড়পট্টিতে যাব? লোকটা ঘাড় কাত করল। জি, নইলে জুনির সঙ্গে আর দেখা হবে না। ও এখান থেকে চলে যাবে, আর আপনি যা জানতে চান জানতে পারবেন না। হঠাৎ তীব্র এক কৌতূহল বোধ করলেন অবনীশ। লোকটাকে বললেন, চলো। কিংস সার্কেল স্টেশনের কাছাকাছি রেল লাইনের গায়ে যে ঝোপড়পট্টি রয়েছে, কিছুক্ষণ পর সেই লোকটার পিছু পিছু অবনীশ সেখানে এলেন। জুনি বলেছিল নরক। এই ঝোপড়পট্টিগুলো তার চাইতেও বোধহয় জঘন্য। দুধারে পিচবোর্ড, টিন, চট ইত্যাদি দিয়ে তৈরি সারি সারি সুড়ঙ্গের মতো ঘর। মাঝখান দিয়ে সাপের মতো আঁকা বাঁকা অন্ধকার রাস্তা। এই রাস্তা যুগপথ, পায়ে চলার পথ এবং নর্দমা। পানির পিক, থুতু, কফ এবং কাচ্চা বাচ্চাদের যাবতীয় প্রাকৃত কর্মের চিহ্ন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তাটা থেকে কুৎসিত দুর্গন্ধ উঠে আসছিল। নাকে রুমাল চেপে লোকটার সঙ্গে শেষ পর্যন্ত একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন অবনীশ। এখানে ছোটোখাটো ভিড় জমে আছে। দেখেই বোঝা যায় এরা বস্তিরই লোকজন। অবনীশের মতো সম্ভ্রান্ত চেহারার একজন লোককে দেখে ভিড়টা দুভাগ হয়ে পথ করে দিল। আর তখনই সামনের দিকে চোখ পড়ল অবনীশের। সঙ্গে সঙ্গে ভয়ানক চমকে উঠলেন তিনি। ঘরের সামনে ছোট্ট বারান্দায় জুনি মূর্তির মতো বসেছিল। তার সামনে একটা মৃত শিশুর দেহ শোয়ানো রয়েছে। নিশ্চয়ই জুনির ছেলে। সেই লোকটা একটু এগিয়ে গিয়ে জুনিকে বলল, সাহেব এসেছেন। জুনি অবনীশের দিকে তাকিয়ে বলল, আপনাকে খুব কষ্ট দিলাম, এছাড়া আমার আর উপায় ছিল না। বলে একটু থামল সে। তারপর মৃত বাচ্চাটাকে দেখিয়ে বলল, কাল বলেছিলাম আমার ছেলে ডেথ বেডে। রাত্রিরে ফিরে এসে দেখি সে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে। এতক্ষণে ওকে গোরস্থানে নিয়ে যাবার কথা, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিজের চোখেই দেখুন, আমি মিথ্যে বলিনি। আপনাকে ধাপ্পা দিয়ে টাকা আদায় করতে চাইনি। অবনীশ কিছু বলতে চেষ্টা করলেন, পারলেন না। গলার কাছে অসহ্য এক যন্ত্রণা ডেলার মতো পাকিয়ে যেতে লাগল। জুনি হঠাৎ উঠে পড়ল। ঘর থেকে কালকের সেই 50টা টাকা এনে অবনীশকে বলল, আপনার টাকাটা নিন। অবনীশ ভাঙা গলায় বললেন, টাকাটা ফেরত নেবার জন্য তো দিইনি। যে জন্যে দিয়েছিলেন সে কাজে লাগলো না। অকারণে আপনার কাছে ধার রাখব কেন? একরকম জোর করেই টাকাটা অবনীশকে ফিরিয়ে দিল জুনি। অবনীশ বললেন, এবার তুমি কি করবে? ভাবিনি। বলে একটু থামল জুনি। পরক্ষণে আবার বলল, আশা করি আপনি যে প্রমাণ চেয়েছিলেন তা পেয়ে গেছেন। আমাকে নিশ্চয়ই আর ধাপ্পাবাজ ভাবছেন না? অবনীশ উত্তর দিতে পারলেন না। জুনি আবার বলল, এই নরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন না, দয়া করে চলে যান। মুখ নামিয়ে আচ্ছন্নের মতো অন্ধকার সরু গলিটা দিয়ে এগুতে লাগলেন অবনীশ। এতক্ষণ শুনলেন
সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা গল্প জুহু বিচের সেই মেয়েটা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।